এবার বাংলাদেশেও শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস, এমনটি জানা যাচ্ছে, যার সাথে মিল রয়েছে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসটির। এবং এই ভাইরাসটি অন্য ধরনের ভাইরাসের চেয়ে 70 গুণ বেশি সংক্রামক এবং সহজেই শিশুদেরও সংক্রমিত করতে পারে। এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন দেশটিতে আরো একটি নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যার উৎস দক্ষিণ আফ্রিকায়। দেশে দেশে ছড়িয়ে পড়া এসব নতুন ধরন কতটা মারাত্মক, আমাদের জন্য কতটা উদ্বেগের, এবং যে ধরনের টিকা বা যেসব টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এই নতুন ধরনের ভাইরাসগুলোর বিরুদ্ধে তা কার্যকর হবে তো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহনে আছি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। আছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ইনভো ফেয়ারফ্যাক্স মেডিকেল ক্যাম্পাসের কনসালটেন্ট ডাক্তার আশরাফুজ্জামান। আছেন যুক্তরাজ্যের লিস্টার হসপিটালের জিপি রেজিস্ট্রার ডাক্তার সালমা হাসান, এবং আছেন কলকাতা ডিএম হসপিটালের জেনারেল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অমিতাভ রায়। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকেই। আজকের রাজকাহনে শিরোনাম রেখেছি দেশে দেশে করোনার নতুন ধরন কতটা ভয়ঙ্কর। নিশ্চয়ই পুরো আলোচনায় সেটি নিয়ে কথা বলবো। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিজে এই মুহূর্তে করোনা আক্রান্ত হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আপনি ভালো আছেন? আপনি ভালো অনুভব করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অনেকটা ভালো, একটু কাশি আছে। আমি কয়েকদিন যাবতীয় আক্রান্ত, প্রায় 10-12 দিন হয়ে গেছে আর কি। একটু বেটার, ইমপ্রুভিং। আমি হসপিটাল বেড থেকেই আসলে বলছি। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভালো আছি আর কি। সবার জন্য শুভকামনা অনেক রইল। ধন্যবাদ ডাক্তার এবিএম আব্দুল্লাহ। আপনার কাছে আসছি, আপনি যদি কোনো কারণে কখনো খারাপ বোধ করেন আপনি আমাদেরকে নিশ্চয়ই বলবেন। আমি ডাক্তার সালমা হাসান, ঠিক আপনার আছে, কাছ থেকে একটু ওকে। যুক্তরাজ্যের যে নতুন ভাইরাসটি পাওয়া গেল সেটি সম্পর্কে একটু জানতে চাই, যে কিভাবে পাওয়া গেল নতুন এই ধরন, এবং এটি আসলে, এটি যদি হয়, এই ভাইরাসে যদি আক্রান্ত হয় কেউ, তার কি রকম অসুবিধা হয়? আগের মতোই নাকি নতুন কোন রকম অসুবিধার সম্মুখীন হয় রোগীরা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত, আমরা ইতিমধ্যে সবাই জানি এটা হচ্ছে করোনা ভাইরাসেরই একটি নতুন স্ট্রেন, নতুন কোনো ভাইরাস নয়। তো করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন আছে, যেটাতে জিনগত যেখানে পরিবর্তন হয়, তো সেখানেই এই পরিবর্তন ঘটেছে। এবং আপনার যে প্রশ্নটা ছিল এটা আসলে কবে থেকে সূত্রপাত হয়েছে, এখন পর্যন্ত আমরা যেটা জানছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আমরা এই নতুন জিনগত যে পরিবর্তন সেটার খবরটা পাই। তো তখন থেকে আসলে এটার পেছনে গবেষণাটা চলতে থাকে, এবং বিশেষ করে এটা যেমন আপনারা জানেন চায়নাতে যেমন একটা ক্লাস্টার হিসেবে শুরু হয়েছিল এক জায়গা থেকে, ঠিক এখানে এটার সূত্রপাত হয়েছে। আমরা এখন পর্যন্ত শুনছি যে এটা কেন্ট, আমাদের লন্ডন এসেক্স এর ও জায়গাতে, কেন্ট বলে একটা জায়গা আছে, সেখান থেকে শুরুটা হয়। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্রথমেই তখন আসলে আমরা জিনিসটা বুঝতে পারিনি যে কেন সেসব জায়গায় রেস্ট্রিকশন দেওয়ার পরও, অনেক স্ট্রিক্ট রেস্ট্রিকশন থাকার পরও যে আমরা ভাইরাসের সংক্রমণের সংখ্যাটা কমাতে পারছিলাম না। যেটা আমরা এখন ডিসেম্বরের প্রায় শেষে এসে আমরা বুঝতে পেরেছি যে এই জিনগত পরিবর্তন হওয়ার কারণে যে নতুন স্ট্রেনটি এসছে সেটা 70% বেশি সংক্রামিত করছে মানুষকে, যে কারণে আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণ তখন করতে পারিনি। আর উপসর্গের বেলায় আমরা বলবো যে উপসর্গ আসলে কম বেশি একই রকম, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেটা আগেও জানতাম, অনেক মানুষের ক্ষেত্রে করোনার উপসর্গ কিন্তু দেখা যেত না, তাদের উপসর্গ ছাড়াই তারা আক্রান্ত হতেন। আর এই ভাইরাসটার আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে তরুণরা এবং কিশোররা, এই বয়সের যে মানুষরা আছে তারা অনেক বেশি আক্রান্ত হচ্ছে, আর যে কারণে বেশি আমাদের কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে। তো যে কারণে এখন পর্যন্ত আসলে আমরা এতটুকুই জানি, আমরা বলবো খুব বেশি এখনো জানতে পারিনি। আরেকটু যদি জানতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি সংক্রামক কিন্তু ততটা প্রাণঘাতী নয়, আসলে কতটা ভয়াবহতা এই ভাইরাসের সেটি সম্পর্কে একটু আমাদের ধারণা দেবেন? আচ্ছা, এটার হচ্ছে বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি যে এই স্পাইক প্রোটিনে 17টা জায়গায় পরিবর্তন ঘটেছে। তো এই পরিবর্তনটা ঘটার কারণে এখন পর্যন্ত মানে প্রাণঘাতী বেশি কিনা এটা আমরা জানছি না, বা এটা এর চেয়ে দুর্বল কিনা সেটাও আমরা জানছি না, কিন্তু ঠিক আগেরটাই যেরকম ছিল মোটামুটি সেরকমই এখন পর্যন্ত আমরা ধারণা করছি যে সংখ্যাটা বেশি। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে আপনারা যদি আমাদের গত 3-4 দিনের ট্রেন্ডটা খেয়াল করেন,
প্রতিদিন কিন্তু আমাদের আজকে হচ্ছে 30,000, কালকে 40,000, ঠিক এইভাবে আমাদের প্রতিদিন বাড়ছে, জিনিসগুলো দ্বিগুণ হারে বাড়ছে। তো যেটা হচ্ছে যে প্রাণঘাতী বেশি না হলেও যদি বেশি মানুষ সংক্রমিত হয় এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকিটা যদি থেকেই যায়, তারপরও হয়তোবা অনেক বেশি আমরা মৃত্যুর আশঙ্কা করছি। জি, ধন্যবাদ ডক্টর সালমা হাসান। আসবো আপনার কাছে। ডক্টর আশরাফুজ্জামান, একটু যুক্তরাষ্ট্রের পরিস্থিতিও জানতে চাই যে আপনারা কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, কি এরকম নতুন ভাইরাসের, এমনিতেই আমরা জানি যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সংক্রমণ, সবচেয়ে বেশি মৃত্যু, এই নতুন ধরনের কোনোভাবে যুক্তরাষ্ট্র আক্রান্ত হচ্ছে কিনা বা এখন পর্যন্ত হয়েছে কিনা? যুক্তরাষ্ট্র এখনো নতুন মিউট্যান্ট গুলো খুব ধরা পড়েনি, এবং ডক্টর হাসান যেটা বললেন যে সেটা হচ্ছে যে প্রায় 20টা নতুন মিউট্যান্ট হয়েছে, কিন্তু এগুলো সবচেয়ে বড় আশঙ্কাজনক জিনিস যেটা, সে যেগুলো সংক্রামক বেশি। এটা উনি ঠিক মানে আমি যা জানি সেটা ঠিক, যে 70% বেশি সংক্রামক, 70 গুণ না, কিন্তু 70% মানে 1.5 থেকে দ্বিগুণ বেশি সংক্রামক এটা। এখন সংক্রামক যখন বেশি হবে তখন এটা বেশি লোককে আলটিমেটলি ইনফেক্ট করবে, বেশি লোককে ইনফেক্ট করলে বেশি লোক হসপিটালাইজড হবে, এবং যারা সাসেপ্টেবল পপুলেশন তারা মারা যাওয়ার সংখ্যা বাড়বে। এটা এখন কয়েকটা জিনিস এখানে খেয়াল করা আছে। এখন পর্যন্ত সায়েন্টিস্টরা মনে করছেন না যে এই ভাইরাসের মিউটেশন গুলো এখনকার ভ্যাকসিন গুলোকে খুব তাড়াতাড়ি অ্যাভয়েড করতে পারবে। এই ভ্যাকসিন গুলো সম্ভবত কাজ করবে আরো 1 বছর 2 বছর পর্যন্ত, তারপরে ভাইরাসের গতি কি হয় সেটা দেখে বোঝা যাবে যে এই ভ্যাকসিন লাগবে কিনা। যেমন ইনফ্লুয়েঞ্জা সম্বন্ধে উদাহরণ নিলে বুঝতে পারবেন, ইনফ্লুয়েঞ্জা মিউটেট করে খুব দ্রুত, এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের জন্য খুব ইফেক্টিভ না, 50% ইফেক্টিভ মাত্র। কিন্তু করোনা ভাইরাসের এখনকার যে কটা ভ্যাকসিন বেরিয়েছে, মনে করা হচ্ছে যে এই মিউটেশন গুলো তাদেরকে অ্যাভয়েড করতে পারবে না, কাজে ভ্যাকসিন গুলো কাজ করবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যুক্তরাষ্ট্র আসলে করোনা ভাইরাসের সব দিক দিয়ে প্রায় উন্নত বিশ্বের চেয়ে তো বটেই, অনেক মধ্যে মিডল লেভেল দেশের চেয়ে পিছিয়ে আছে, কাজেই যুক্তরাষ্ট্র থেকে নতুন কিছু খুব শীঘ্রই আসবে না মনে হচ্ছে। আমরা ফলো করছি, এখন পর্যন্ত আমরা লিড করতে পারিনি এখনো। জি, ধন্যবাদ ডাক্তার আশরাফুজ্জামান। নিশ্চয়ই আরেকটু জানবো যে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে আপনি একটু বলছিলেন, পরবর্তীতে আরো একবার এই বিষয়টি নিয়ে একটু জানবার চেষ্টা করব। ডাক্তার অমিতাভ রায়, আপনার কাছ থেকেও জানতে চাই, ভারতেও আপনারা এরকম, আমরা এখন পর্যন্ত যা জানছি যে নতুন ধরনের এরকম করোনা শনাক্ত এখনো হয়নি, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন, তার যে বক্তব্য, তিনি বলছেন, তিনি সন্দেহ করছেন যে অন্য দেশগুলো জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা চালালে এরকম এই ধরনের ভাইরাস শনাক্ত হতে পারে, এবং তিনি আশঙ্কা করছেন নতুন এই রকমের ধরনের সংক্রমণ ইতোমধ্যেই অনেক দেশে দেশে ছড়িয়ে গেছে, হয়তো সেই দেশগুলো জানছেও না। আসলে কি পরিস্থিতি ভারতের জন্য, কতটা উদ্বেগজনক, আপনারাও কতটা উদ্বিগ্ন? এখনো পর্যন্ত ভারতে টিল ডেট এই সংক্রমণটা আসেনি ধরে নেওয়া যেতে পারে। রাজারহাট, আমাদের কলকাতার রাজারহাটে 5 জনকে আইসোলেট করা হয়েছিল, সেখানে আরটিপিসিআর গুলো সমস্ত ইনকনক্লুসিভ এসছে। ইনকনক্লুসিভ এর একটা অন্য দিকও আছে। ইনকনক্লুসিভ মানে হয়তো আমরা যে আরটিপিসিআর এর টেস্ট করেছি, আর এই যে নতুন ভ্যারিয়েন্টটা, সেই যে 4টে জিনকে ট্রেস করার চেষ্টা করে, সেই জিনগুলো হয়তো ট্রেস করতে পারছে না, তার জন্য হয়তো ভাইরাসের রিপোর্ট গুলো ইনকনক্লুসিভ আসছে। বাট স্টিল এখনো পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে যে নতুন স্ট্রেনে কিছু ডিলিশনস আছে অ্যামাইনো অ্যাসিড চেনে, যেটা আমাদের আরটিপিসিআর টেস্ট গুলোতে সেগুলোকে ট্রেস করতে পারছে না, সেই জন্য হয়তো নতুন প্রাইমার লাগবে টেস্ট গুলোর জন্য। বাট স্টিল এখনো পর্যন্ত কোনো ডিক্লারেশন হলো না যাতে এখানে নতুন স্ট্রেনটা ধরা পড়েছে। আর রিগার্ডিং ভ্যাকসিন তো ডাক্তার ওরা বললেন, নিশ্চয়ই আসবো। আমি ডাক্তার অমিতাভ রায় ভ্যাকসিন সম্পর্কে নিশ্চয়ই জানতে চাইবো। আমি ডাক্তার এবিএম আব্দুলের কাছে যেতে চাই। সালমা হাসান, একটি প্রশ্ন রেখে যাই যে এটি কি আসলে যে নতুন ধরনের ভাইরাস, সেটি কি, যেটি ডাক্তার অমিতাভ রায় বলছিলেন, হয়তো ধরা পড়ছে না, সাধারণ আরটিপিসিআরই ধরা পড়ছে, নাকি কোনো বিশেষ পরীক্ষা লাগছে? আসবো আপনার কাছে। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আমরা বাংলাদেশেও শুনতে পাচ্ছি, বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বলছে নতুন এক ধরনের ভাইরাস বাংলাদেশেও যুক্তরাজ্যের সাথে যার কিছুটা মিল রয়েছে, এরকম একটা ভাইরাস শনাক্তের খবর জানা যাচ্ছে। এটি আসলে আমাদের জন্য কতটা উদ্বেগের? যদি মানে 70% বেশি সংক্রামক হয় বাংলাদেশে অনেক মানুষ, কি বলবেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ? না, ধন্যবাদ আপনাকে। আসলে তো এগুলো অনেক কিছুই গত কয়েক মাস যাবত আমরা শুনে আসছি, তো
সেপ্টেম্বর অক্টোবর থেকেই শুনছি যে নতুন ভাইরাস, এই ভাইরাস তো মিউটেন্ট ভাইরাস হইতে তো পারেই। কথা হলো এখনো কিন্তু কোনোটাই কনফার্মেটরি না। সবাই কিন্তু অনুমান করছে, অ্যাজাম্পশন হচ্ছে, হবে, এই হচ্ছে ওই হচ্ছে। অন্য দেশে হলে আমাদের দেশে তো আসতেই পারে, তো অস্বাভাবিক কিছু না। তবে এটা ঠিক, আমার মনে হয়, আমার যেটা ধারণা হচ্ছে যে আপনারা জনগণের জন্য একটা কথা বলবো, যে এই যে অযথা যেন আপনার প্যানিক তৈরি, অলরেডি তো প্যান্ডেমিক সারা ওয়ার্ল্ডে প্যানিক হয়ে গেছে, আমরা ভয় পাচ্ছি 70% বেশি বেশি সংক্রমিত হচ্ছে, ইয়াংরা সংক্রমিত হচ্ছে, বাচ্চারা সংক্রমিত হচ্ছে। এগুলো দেখে কেউ যেন অযথা ফাইনাল, কারণ এখনো কিন্তু ফাইনাল কোনোটা কনক্লুসিভ কিন্তু হয় নাই। সবগুলো আমি মনে করি রিসার্চ পর্যায়ে, এবং রিসার্চ হচ্ছে, আরো হবে। আমাদের যা সন্দেহ করা হচ্ছে, সুতরাং এটি নিয়ে আপনার কেউ ভয় পাবেন না। আমার মনে হয় না খুব যে একটা সিরিয়াস হবে, তাও না, তো বলা তো মুশকিল। কারণ যেহেতু 70% সংক্রমিত হচ্ছে, 70% হলে তো সংক্রমিত যত বেশি হবে সেটা মৃত্যুর ঝুঁকি, বিশেষ করে যাদের কোমরবিডিটি আছে, বয়স্ক মানুষ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ক্যান্সার, লিভার রোগ, কিডনি রোগ, স্ট্রোকের রোগ, এবং তাদের যদি সংক্রমিত হয় ঝুঁকি তো একটু বাড়তে পারেই। এটা তো আমরা গত কয়েক মাস যাবত দেখছি, এইভাবেই চলছে। আমার মনে হয় না যে এই মুহূর্তে অতটা আতঙ্কগ্রস্ত হওয়ার মতো অবস্থা আমাদের কিন্তু হয় নাই। আমি মনে করি যে অযথা আপনার, আমাদের জনগণ বা মানুষের জন্য সবাই, আপনারা কেউ ভয় পাবেন না। আপনারা অবশ্যই মনোবল রাখবো, সাহস রাখবো। আমরা যে ভাবে মোকাবেলা করছি, মোকাবেলা করেই যাবে। তবে কথা একটাই ঘুরে ফিরে, যে এতে সংক্রমিত হোক, সিরিয়াস হোক, 70% হোক, যেতেই হোক, আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যেন কার্পণ্য না করি। একটা কথা আমি বারবার বলছি, অবশ্যই মাস্ক পরবো, ঘরের বাইরে গেলে কম্পালসরি, হাত ধোয়ার চর্চা অবশ্যই চালু রাখবো, এবং শারীরিক দূরত্বটাকে যতটুকু সম্ভব, বাস্তবের সঙ্গে হয়তো মিল রেখে পারি না আমরা, তারপর কিন্তু করতে হবে। যেটা এটা সংক্রমিত বেশি হোক তাতে কিচ্ছু যায় আসে না। আমরা যদি এগুলো মেনে চলি, ঝুঁকি থেকে কিন্তু আমাদের জনগণ, মানুষকে, ইয়াং হোক, বাচ্চা হোক, বুড়া হোক, যাদের কমিউনিটি, তাদের আমরা কিন্তু তাদের অবশ্যই হবে না, অবশ্যই রোধ করতে পারবো বলে আমি বিশ্বাস করি, করতে পারবো আশা করি আমি। জি, মানে স্বাস্থ্যবিধি মানতে কার্পণ্য তো খুব চোখে পড়ছেই ডাক্তার আব্দুল্লাহ। একটু জানতে চাই এই জায়গাটা, যে যুক্তরাজ্যের সাথে বিভিন্ন দেশ ফ্লাইট বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ কিন্তু এখনো চালু রেখেছে। বলছে যে দেশে ফেরার পর 7 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, তারপর পরীক্ষা নিরীক্ষা করা হবে। মানে এটা কি আপনি নিরাপদ মনে করছেন? কারণ আমাদের অভিজ্ঞতা অতীতে ইতালি থেকে যেভাবে ছড়িয়ে পড়লো বাংলাদেশে, সেটি খুব একটা সুখকর না, বেশ ভয়ঙ্কর। মানে কেমন ঝুঁকি মনে হচ্ছে? কথাটা তো অবশ্যই সত্য, কিন্তু ব্যাপারটা হলো জনগণ তো মানছে না, জনগণ তো তোয়াক্কা করছে না। জনগণের মধ্যে আমি শুরু থেকে বলে আসছি, শৈথিল্য বা ড্যাম কেয়ার বা যা হবে পাত্তা দেয় না, এই হয় না। এই যে দেখেন, এই যে করোনা যে এত সংক্রমিত হচ্ছে, আমাদের উৎসব কি কোনো বন্ধ আছে? এই যে বড়দের উৎসব চলছেই, অন্য অনুষ্ঠান, বিজয় দিবস চলছে, বিভিন্ন রকমের এই মিছিল, মিটিং, এই মানুষ আলোচনা সব কিন্তু চলছেই, মানুষ কিন্তু আর ভয় পায় না। সুতরাং ঝুঁকি তো বটেই, ঝুঁকিপূর্ণ বটেই, তার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে, আর কি এর মধ্যে দিয়ে চলতে হবে। আর পুরো জনগণের জন্য একটা রিকোয়েস্ট করবো, যে আপনার যদি একটু মানে ধৈর্য ধরেন, শৈথিল্য করবেন না, কার্পণ্য করবেন না, ঢিলে ঢালা ভাবটা একটু কাটেন, কারণ মানুষ তো মানছে না। রাস্তায় গেলেন না, যে আমি আমাদের দেশের কথাই বলছি, সুস্থ এখন আমি কয়েকদিন মধ্যে ঢাকা শহরে কি মনে হয় না যে দেশে করোনা বলে কিছু আছে, মানুষ মনেও করে না। বিশেষ করে গ্রামের গঞ্জের অবস্থা তো মনেই করে না। মসজিদে, মাদ্রাসায়, আপনি যেখানে যান, ধর্ম উপাসনালয়ে যান, মসজিদ, মন্দির, গির্জা, মানুষ গিজ গিজ করছে আর কি। সুতরাং মানুষের মধ্যে একটা সহনশীলতা গ্রহ করে গেছে, একটা ভয় ভীতি কেটে গেছে, আতঙ্ক গ্রস্ত ভাবটা কিন্তু বলতে গেলে নাই। সুতরাং যা হয় এই ভাবতেই মানুষ চলছে। তারপর আমাদের এতটা বোধ হয় ঠিক হবে না, আমরা একটু চেষ্টা করি যেন আমরা আমাদের জনগণকে বাঁচাতে পারি, সংক্রমণ যেন ঠেকাইতে পারি, মানুষের মৃত্যুর হার যেন কমাইতে পারি। এই ব্যাপারে কিন্তু আমাদের একটু চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে কিন্তু হবে, এই ব্যাপারে কিন্তু খেয়াল রাখা ডাক্তার উচিত। এবিএম আব্দুল, আপনি বলছেন একটা সহনশীলতার মধ্যে চলে আসছে। একটু প্রশ্ন রেখে আমি আপনার কাছ থেকে যে মানে পরের অতিথির কাছে যেতে চাই, যে এক সপ্তাহের মধ্যে সংক্রমণের হারও 10% নিচে, মৃত্যু হারও সেই অর্থে আমরা মাঝখানে যেমনটা দেখেছিলাম সেরকম না। মানে সেকেন্ড ওয়েভ বা শীতকাল আসলে বাড়বে সেরকম যে সংখ্যা করছিলাম, সেই সংখ্যাটা কি আসলে খুব খুব মানে কার্যকর হচ্ছে কিনা? আসছি আপনার কাছে, একটু জানবো নিশ্চয়ই। ডাক্তার সালমা হাসান, যে বিষয়টা জানতে চাইছিলাম, এই নতুন ধরনের ভাইরাস কি আরটিপিসিআর টেস্ট, যেটির কথা আমরা জানি, সেটিতেই শনাক্ত করা যাচ্ছে নাকি নতুন কিছু লাগছে শনাক্ত করতে? আচ্ছা, এখন পর্যন্ত আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে ল্যাবরেটরি গুলোতে, যে হয়তো কিছু মানুষ
আমরা মিস করে ফেলছি ডায়াগনোসিস করতে। কারণ ইউজুয়ালি যে স্ট্যান্ডার্ড পিসিআর টেস্ট এটাতে 3টা পর্যন্ত একটা স্পাইক প্রোটিনের 3টা পর্যন্ত তারা হচ্ছে যে পরিবর্তনটা সেটা রেকগনাইজ করতে পারে টেস্টে, কিন্তু নতুনটাতে বলা হচ্ছে নতুন ভ্যারিয়েন্ট অনেক সময় মাত্র 2টা পর্যন্ত রেকগনাইজ হচ্ছে। বাট অধিকাংশ মানুষেরই এখনো পজিটিভ টেস্ট আসছে, আমরা রেকগনাইজ করছি, কিন্তু ধারণা করা হচ্ছে যে কিছু মানুষ এখনো আমরা মিস করে ফেলছি, এবং সেটার কারণে তারা বলছে যে তারা ল্যাবরেটরি ওয়ার্কটা কাজ করছে এবং হয়তোবা অনেক ক্ষেত্রে জিনোমিক সিকোয়েন্সিং এর মাধ্যমে এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করা হবে এবং চেঞ্জ করা হচ্ছে। জি, আমি একটু জানতে চাই যে এরকম কি আসতেই থাকবে, নতুন মানে ভাইরাসের নতুন নতুন ধরন এরকম কি আসতেই থাকবে? ডাক্তার আশরাফুজ্জামান কি বলবেন? এগুলো তো স্পেকুলেশন, ডেফিনেটলি কিছু বলাই হতো না। যেমন যুক্তরাজ্যে যেটা হয়েছে, ডক্টর হাসান যেটা বললেন সেটা হচ্ছে এতগুলো মিউট্যান্ট 17 থেকে 20টা আমি যতদূর জানি, এগুলো তো 1 মাস আগে আমরা চিন্তা করিনি, এবং 1 মাস আগে সায়েন্টিস্টদের প্রেডিকশন ছিল যে এই ভাইরাস সম্ভবত খুব একটা মিউটেট করবে না, সেটা আমাদেরকে পুরো বোকা বানিয়ে দিয়েছে। আর একটা জিনিস এখানে আমি বলি, আমরা সবাই দেশ নিয়ে চিন্তা করতে, শুধু এটা কিন্তু গ্লোবাল একটা ব্যাপার। এপিডেমিক কথাটা আমাদের কাছে পরিচিত কথা ছিল, প্যান্ডেমিক কথাটা এই করোনা ভাইরাস আসার আগে আমার ধারণা পৃথিবীর 80% লোকই জানতেন না, যারা এই নিয়ে পড়াশোনা না করেন। প্যান্ডেমিককে খুব সোজাভাবে ডিসক্রাইব করা যায় যে প্যান্ডেমিক হচ্ছে এপিডেমিক যার একটা পাসপোর্ট আছে। এটা কিন্তু ওই কলকাতা যশোর বর্ডার এসে দাঁড়িয়ে থাকবে না, যেটা যুক্তরাষ্ট্রে হলে যুক্তরাজ্যে হলে যুক্তরাষ্ট্রে আসবে, কারণ এইটা কারোই নিশ্চিন্ত বোধ করার কোনো কারণ নেই। যারা এদিকে আগে স্টেপ নিতে পারবেন তারাই বেশি সাবধান হবেন। ডক্টর আব্দুল্লাহ যেটা বললেন যে আইন তো করা হচ্ছে ভালো মতো, কিন্তু মানুষ যদি না মানে, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা প্র্যাকটিক্যালি সরকারের জন্য সম্ভব না, এটা সবার নিজের দায়িত্ব। এটা 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 যুক্তরাষ্ট্রের অবস্থা আসলে বাংলাদেশের মতোই এ ব্যাপারে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র অর্ধেক লোক বিশ্বাসই করে না এখনো যে এটা একটা ডেঞ্জারাস অবস্থা। এ ব্যাপারে আমাদের পলিটিক্যাল লিডাররা এক্সট্রিম ফেইলিয়ার দেখিয়েছেন এখানে। হ্যাঁ, এটার ইম্প্যাক্ট সহজে যাবে না। তো এখন পর্যন্ত আসার কথা যেটা, সেটা হচ্ছে যে 1 নম্বর যে এটা ডক্টর হাসান যেটা বললেন সেটাকে আমি এমফাসিস আবার বলছি যে ইউজুয়াল টেস্টে বেশিরভাগই সম্ভবত ধরা যাচ্ছে, আর ভ্যাকসিনটা সম্ভবত কাজ করবে যদি আরো কোনো ডেঞ্জারাস মিউট্যান্ট না বের হয়, এটাই আশার কথা। সবগুলো আপাতত সম্ভবত মধ্যেই রয়ে যাচ্ছে, খুব নিশ্চিত আমরা হতে পারছি না। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে নিশ্চয়ই এই আলোচনায় আরো আসবো। যে চিকিৎসা চলছে সেগুলোও কার্যকর হচ্ছে কিনা, বা নতুন ধরনের ক্ষেত্রে মানে প্রযোজ্য হবে কিনা, এই সম্পর্কে একটু নিশ্চয়ই জানতে চাইবো। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, টিকার বিষয়ে যাওয়ার আগে একটু খুব সংক্ষেপে জানতে চাই যে আগের অংশে যেটি জানতে চাইছিলাম যে পুরনো পদ্ধতিতে নতুন ভাইরাস বা নতুন ধরনটি শনাক্ত করা যাচ্ছে কিনা, সেই সাথে বাংলাদেশে আমরা দেখেছি আরটিপিসিআর, তারপরে অ্যান্টিজেন টেস্ট, এখন আরেকটা শুনছি জিন এক্সপার্ট মেশিন, যেটা দিয়ে আগে যক্ষা টেস্ট করা হতো সেটির মাধ্যমে করোনা টেস্ট করা হচ্ছে। আসলে এগুলোর কার্যকারিতা কেমন? নতুন যে 33টি মেশিন আছে তার মাধ্যমে হচ্ছে বলে আমরা জানছি। ডাক্তার আব্দুল্লাহ, কেমন কার্যকারিতা? আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, যেটা বললেন ঠিকই আছে। আসলে স্ট্যান্ডার্ড টেস্ট এগুলো, আরটিপিসিআর কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড, এটা বেস্ট, কোনো সন্দেহ নাই। এটাও কিন্তু 100% পজিটিভ কিন্তু সবসময় আসে না, এটাও ধরেন অ্যারাউন্ড 70% পজিটিভ আসে, 30% কিন্তু থেকেও নেগেটিভ আসতে পারে, বাট ইট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, নো ডাউট। ইভেন এই যে অ্যান্টিজেন করা হচ্ছে এটাও ভালো, যদিও এটা হলে কনফিউজ থাকে আবার করতে হয় আরটিপিসিআর। যেটা জিন এক্সপার্ট বলে, আমি মনে করি এটা অত্যন্ত ভালো, কারণ আমার নিজেরই করা হয়েছে, এটা খুব শর্ট টাইমে অনলি 45 মিনিটস এর মধ্যে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আমি মনে করি এটাও ভালো, সবগুলো আমাদের দেশে হচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, জনগণই টেস্ট করতে চায় না, কেউই করতে চায় না, ম্যাক্সিমাম, কেউ না মানে মেজরিটি। অনেক লোকে যদি বলি তার সিমটম আছে, জ্বর কাশি, লক্ষণ সবাই জানেন আপনার, ও একদম রিল্যাক্সের দরকার নাই, কি আর হবে করে, কি আর চিকিৎসা না, এইটা না, এইসব কিন্তু লোকজন বলে। এইটা কিন্তু আসলে ডেঞ্জারাস। আমাদের যেটা দরকার আসলে, যাদেরই সিমটম হোক তাদের ট্রিটমেন্ট করা, তাদের একটা ইমিডিয়েটলি টেস্ট করা দরকার করে, অন্তত তাকে তো আইসোলেট করা যাবে, তাকে তো বোঝানো যাবে যে আপনার মাধ্যমে নিজে আপনি ভালো থাকলে তো হবে না, আপনি অন্যদের মাধ্যমে ছড়াবেন। এই জিনিসটা কিন্তু এই ব্যাপারে জনগণ অত্যন্ত রিল্যাক্টেড। শুরুতে খুব ছিল, প্রথমে তো আমাদের মাত্র একটা সেন্টারে হয়েছে, আপনি জানেন আইডিসিআর, এখন তো 160টা সেন্টারে হয়, সব ফাঁকা পড়ে আছে, কেউ যেতে চায় না, পারো তো ওকে যাইই না। আমি নিজে ল্যাবরেটরিতে টেস্ট করতে গেছি, কোনো রুগী নেই, কেউ যেতেই চায় না। ইভেন আমার কাছে টেলিফোন করে, আমার এই রোগ এই হচ্ছে, আপনি তাড়াতাড়ি টেস্ট করে ফেলেন, দরকার নাই, আপনি ট্রিটমেন্ট দিয়ে দেন, কি আর খাবো, এইসব কথাবার্তা কিন্তু লোকজন বলে।
এমনকি লোকজনের একটা আইডিয়া হয়ে গেছে যে এই কি ওষুধপত্র কি খাবে এগুলো শিখে গেছে। আইভারমেকটিন খায় নাকি, ডক্সিসাইক্লিন খায়, এই যে এজিথ্রোমাইসিন খায়, ডেক্সামেথাসোন খায়, ইভেন আমরা তো হসপিটালে যে রেমডেসিভির দিয়ে এগুলো দিচ্ছি, পাবলিক সব বুঝে, মনে করে এসব কিছু না, এসব দিয়েই বা কি হবে। আর নিজেরা ডাক্তারে কনসাল্ট করেন, একটু সর্দি কাশি জ্বর কাশি হয়ে নাকে পানি বা ঘ্রাণ থাকে না, রুচি নাই, নিজেরাই কিন্তু আইভারমেকটিন খাওয়া শুরু করে দেয়, সাথে এগুলোর একটা ডক্সিসাইক্লিন পার্শ্ব খায়, প্রতিক্রিয়া আছে না ডাক্তার আব্দুল্লাহ, যে নিজেরাই খেয়ে নিল যখন, তখন তার একটা মানে ক্ষতিকর প্রভাব পড়তে পারে না? আমার ব্যক্তিগত ধারণা তাই, আমার অভিজ্ঞতায় তাই বলে, ম্যাক্সিমাম লোক সব বুঝে ফেলেছে। এবার আজকাল তো আপনাদের কল্যাণে যে মিডিয়াতে বলেন, ইন্টারনেট বলেন বা পত্রপত্রিকা টেলিভিশন, সবাই বুঝে ফেলেছে এটার কি মেডিসিন, এই মেডিসিন নিজেরাই খাওয়া শুরু করে। এতে একটু অসুবিধা হচ্ছে, বারবার জনগণকে বলছি আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, অবশ্যই আপনি একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন, টেলিমেডিসিন, টেলিফোন, একজন ফিজিশিয়ানের কিন্তু মতামত নিয়ে রাখা ভালো। কারণ আপনি জানেন না ওষুধের তো সাইড, ওষুধ তো কোনো খাদ্য না, কিন্তু করা উচিত, আপনি করতে পারেন, কিন্তু নিজেরা এটা ইচ্ছা মতো করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতিও তো হতে পারে, কারণ ওষুধের তো সাইড এফেক্ট আছে। নিশ্চয়ই আপনার এই বার্তাটি অন্ততপক্ষে আমার দর্শকরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ধারণ করবেন। আমি ডাক্তার অমিতাভ রায় আগের অংশে আসার কথা শুনছিলাম যে সম্ভবত ডাক্তার আশরাফুজ্জামানও যেটি বলছিলেন, সম্ভবত এই যে ভ্যাকসিন গুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো কার্যকর হবে নতুন ধরনের উপরে, এমনও আশঙ্কা থাকছে কিনা সাথে সাথে যে কার্যকর নাও হতে পারে? না, ডকুমেন্টেশন না হলেও ধরে নেওয়া যায় যে ইট উইল ওয়ার্ক। মানে যে স্ট্রেনই আসুক মিউটেট করে, যদি সেকেন্ড স্ট্রেন যাই আসুক, সেটা ভ্যাকসিন শুড কভার দেম, অ্যাটলিস্ট পার্টলি কভার। সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিনের পরে আমাদের অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে কি দাঁড়ালো। আমার ধারণা যে ভ্যাকসিন শুড ওয়ার্ক। কার্যকর হবে। জি ডাক্তার অমিতাভ, যাদের করোনা হয়ে গেছে, যেমন ডাক্তার আব্দুল্লাহ এখন করোনায় সাফার করছেন, সুস্থ হবার পরেও কি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, কেননা আমরা দেখেছি যে ইমিউন রেসপন্স যার অ্যাসিম্পটোম্যাটিক তারও হয়েছে, কিন্তু যদি অ্যান্টিবডির কনস্ট্যান্ট টেস্ট করা যায় তাহলে দেখা যায় 2 মাস পরে বা 1.5 মাস পরে বা যার টাইটার ছিল সেটা অলমোস্ট নেমে গেছে, এমনকি যার সিভিয়ার কোভিড হয়েছে। তো ইন দ্যাট কেস ভ্যাকসিন তো ইম্পর্টেন্ট যাদের করোনা হয়েছে। ধন্যবাদ ডক্টর অমিতাভ রায়। আমি ডক্টর আশরাফুজ্জামান, ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে যে আমরা জানতে পারছি ইতোমধ্যে 10 লাখ এর উপরে মানুষের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর ফাউসি, তারপর ডক্টর স্বাস্থ্যমন্ত্রী, ইনারাও প্রকাশ্যে ভ্যাকসিন নেওয়ার খবর জানছি। প্রতিক্রিয়া কেমন ভ্যাকসিনের? আপনি পার্শ্ব প্রতিক্রিয়া জানতে যাচ্ছেন ভ্যাকসিন নেওয়ার পরে কেমন হয়? মানে ভ্যাকসিন নেবার পরে কিরকম তার প্রভাব কেমন দেখছেন, প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সবই যদি বলেন। বেশিরভাগ লোকেরই গায়ে কিছু ব্যথা করে, নশিয়া হয়, খেতে অসুবিধা হয়, হাতে ব্যথা করে, কিন্তু এগুলো খুব মাইনর সাইড ইফেক্ট। এগুলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের চেয়ে খুব বেশি না বেশিরভাগ জন্য। আমি নিজে ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন নিয়েছি, আমার কিছুই হয়নি। আমার কলিগ অনেকেই একদিন ছুটি নিয়েছে তারপরে জাস্ট গায়ে ব্যথার জন্য। এখন টলারেন্স আলাদা, মানুষের রিয়াকশন আলাদা, তবে এটা কোনো মানে মেজর পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা বলবো আমি আর কি। এটা এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া চিন্তা করে ভ্যাকসিন নেওয়া বন্ধ করাটা খুবই আহাম্মকি হবে। এক, 2 নম্বর হচ্ছে যে শুধু যুক্তরাষ্ট্রের কথা বলি, যুক্তরাষ্ট্র এটা মেইনলি আমাদের পলিটিক্যাল লিডার ট্রাম্পের জন্য হয়েছে। এখনো 1/3 লোক মনে করে তারা ভ্যাকসিন নিবে না, 1/3 লোক তারা এটাকে আর ওয়াচ করতে চায়, ইমিডিয়েটলি নিতে চায় না, এবং 1/3 লোক ভ্যাকসিন নেওয়ার জন্য রেডি হয়ে আছে। তাতে একদিকে সুবিধা হচ্ছে, আমেরিকা এখন পর্যন্ত 100 মিলিয়ন ভ্যাকসিন হাতে আছে। 100 মিলিয়ন মানে যদি 2 ডোজে দেন 50 মিলিয়ন লোক পাবে। তো যারা নিবে না তারা একদিক দিয়ে যারা নিতে চায় তাদেরকে সুবিধা দিচ্ছেন। এখন এই মুহূর্তে আমেরিকার ভ্যাকসিন যে ক্যাটাগরি লোকদের দেওয়া হচ্ছে, হেলথ ওয়ার্কার এবং তারপরে নার্সিং হোম রেসিডেন্টকে প্রায়োরিটাইজ করা হয়েছে, তাদের ভ্যাকসিন পাওয়া দ্রুত আগাচ্ছে, এটা বলবো আমি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার সালমা হাসান। যুক্তরাজ্যেও তো ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছে, আপনিও চিকিৎসা কর্মী হিসেবে বা চিকিৎসক হিসেবে ভ্যাকসিন নিয়েছেন কিনা, সেখানে ভ্যাকসিনের প্রতিক্রিয়া কেমন আমাদের যদি একটু জানাতেন। আর অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনটাই তো আমরা পেতে যাচ্ছি, আমাদের একটু বিশেষভাবেই জানবার ডাক্তার সালমা হাসান। অনেক ধন্যবাদ। আমরা আসলে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনটা দিয়ে শুরু করেছি। তো আমি নিয়েছি ভ্যাকসিন লাস্ট স্যাটারডেতে। তো আমি আসলে যেটা
তো আমার আসলে বাম হাতে ভ্যাকসিনটা নেওয়ার পরে আমার বাম হাতে বেশ ব্যথা ছিল, আমার প্যারাসিটামল খেতে হয়েছে এবং তার পরদিন আমি সারাদিন ঘুমিয়েছি এবং আমি আমার বেশ কয়েকজন কলিগের কাছেও শুনেছি যে তারা পরদিন সবাই একেবারে শিশুর মতো ঘুমিয়েছে। এছাড়া আর কোনো সমস্যা হয়নি। নেক্সট ডে এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন এই মুহূর্তে। আর অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটার সম্পর্কে আশা করছি যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটা ফাইনালাইজড সবকিছু হয়ে যাবে। তো আমরা যেটা করব, পাশাপাশি 2 ধরনের ভ্যাকসিনই আমরা আমাদের কমিউনিটিতে চালাবো। আর আপনি আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলেন যে আগের প্রশ্নে, যে ভ্যাকসিনের প্রতিক্রিয়া বা এ বিষয়ে। তো আমরা যেটা করছি, আমরা যেটা অবশ্যই প্রায়োরিটাইজ করেছি হেলথ কেয়ার ওয়ার্কার এবং বয়স্কদেরকে 80-র উপরে, কিন্তু যাদের কখনো কোনো কনফার্মড ফুড অ্যালার্জি ছিল বা কোনো ড্রাগ অ্যালার্জি ছিল তাদেরকে আমরা ভ্যাকসিনটা দিচ্ছি না। এমনকি বিশেষ করে এটা হয়তো বা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ আমাদের বাংলাদেশে তো আসলে আমরা সেভাবে রুটিনলি বা মানুষ ওভাবে ফুড অ্যালার্জি বা এগুলো চেক করে না, অনেকে হয়তো জানা যাবে না। তো সেই জিনিসগুলো খেয়াল রাখা শুরু করার আগে। আর একটা জিনিস, অনেকে বিভিন্ন ধরনের মেডিসিন খান, যেমন ব্লাড থিনার কিছু মেডিকেশন আছে, তো সেইগুলো আমরা তাদেরকে বলছি তারা যাতে আমাদেরকে আগে জানান। তারপর যারা প্রেগনেন্ট তারা নিতে পারবেন না, ভ্যাকসিনটা নেওয়ার 2 মাসের মধ্যে কেউ প্রেগনেন্সি ট্রাই করতে পারবেন না। তো এই জিনিসগুলো প্রায়োরিটাইজ করেই মানুষের সাথে কথা বলে আমরা অফার করছি। আর আমাদের ভ্যাকসিনের, আমি জানি না আপনি আসলে ডক্টর সালমা হাসান, একটু যদি আমার একটা প্রশ্ন আছে যে আপনি বলছেন যে কারা কারা পারবেন না বা কাদের কাদের নেওয়া উচিত হবে না, যে বিষয়গুলো যদি ওই অবস্থায় নেন তাহলে কি হবে? যেমন ধরেন আপনি বলছিলেন যে প্রেগনেন্ট নারীরা সেটা নিতে পারবেন না, যদি গর্ভবতী নারীরা নেন তাহলে কি হবে? আচ্ছা, এখন পর্যন্ত কোনো এভিডেন্স আসেনি যে কিছু হতে পারে কিন্তু কিছু হবে না, এরকম কোনো এভিডেন্সও নেই। যেমন আমাদের কাছে অনেকে প্রশ্ন রাখে ভ্যাকসিনটা নেওয়ার পরে আমাদের ফার্টিলিটিতে কোনো প্রবলেম হবে নাকি, কেউ ভবিষ্যতে যদি বাবা মা হতে চান সেটা পারবেন কিনা। তো সেটা বলা হয়েছে যে এরকম কোনো এভিডেন্স আসেনি যে ফার্টিলিটিতে কোনো প্রবলেম হবে। প্রেগনেন্ট অবস্থায় আসলে কোনো কমপ্লিকেশনস হতে পারে কিনা সেই ডেটাটাও আমাদের নেই, যে কারণে এখন বলা হচ্ছে যে আপনারা এটা করবেন না। আমাদের অবশ্যই সামনে আরো ডেটা চলে আসবে, হয়তো বা বাংলাদেশে ভ্যাকসিন শুরু হতে হতো আমরা আরো অনেক বেশি ডেটা পেয়ে যাব, সেক্ষেত্রে আমরা তখন প্রেগন্যান্সি তো অফার করতে পারবো। জি, অনেক ধন্যবাদ ডক্টর সালমা হাসান। ডক্টর আব্দুল্লাহ, ভ্যাকসিন বিষয়ে আমাদের কি সতর্কতার জায়গাটা, আমাদের মানে বাংলাদেশে কিরকম ভাবে কাজ করা হচ্ছে, কাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সে সম্পর্কে আপনার কি মূল্যায়ন? না, আমি একটা কথা বলি, তখন একটা কথা বলছিলেন যে ভ্যাকসিন একবার যাদের হয়ে গেছে যাদের নেওয়া, তাদের আবার নিতে হবে কিনা। আসলে এই পর্যন্ত যেটা ডাটা, যাদের রোগ হয়ে গেছে একবার, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় 3 মাস বা 4 মাস, কোনো কোনো জায়গায় 5 মাসের পাশে কিন্তু এই অ্যান্টিবডি থাকে না। সুতরাং কেউ যদি একবার এফেক্টেড হয়েও থাকে তাকেও ভ্যাকসিন নিতে হবে মাস্ট। আর যেটা বলছিলেন যেগুলো, যে কোনো ভ্যাকসিন, এগুলো সাধারণ কমপ্লিকেশন, জ্বর, একটু অ্যালার্জি ভাব, শরীর ব্যথা, গেলে কোনো কমপ্লিকেশন ডেঞ্জারাস না এবং সেগুলো কোনো সিরিয়াস না। তবে হ্যাঁ, অ্যালার্জি থাকলে আমাদের অন্য যে কোনো ভ্যাকসিনে কিন্তু অ্যালার্জি হতেই পারে, সুতরাং এটা ভয়ের কোনো কারণ নাই। এবং সেটাকে যদি কারো অ্যালার্জি আল্লাহ না করুক হয়েও যায়, সেটা কিন্তু খুব ইজিলি কাউন্টার করার মতো মেডিসিন কিন্তু রয়ে গেছে, দেওয়া যাবে। সুতরাং ভ্যাকসিন নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তবে এই কথাটা আবারও বলছি, যাদের একবার হয়ে গেছে তারাও কিন্তু অবশ্যই ভ্যাকসিন নেবেন। তার বডিতে অ্যান্টিবডি কিন্তু এখন পর্যন্ত ম্যাক্সিমাম কতগুলো ডাটা পাওয়া গেছে 3 to 5 মান্থ, এরপরে কিন্তু প্রোটেকশন থাকে না। সুতরাং প্রোটেকশন আমাদেরকে নিতে হবে। আর যেটা আমাদের কথা যেটা বললেন, আমি একটা কথা বারবার বলছি, এটা অলরেডি গভর্নমেন্ট কিন্তু এইভাবে আগাচ্ছে। ভ্যাকসিন তো 17 কোটি লোকের ভ্যাকসিন তো দেওয়া একবারে সম্ভব না, দরকারও নাই। ইভেন সব লোকের ভ্যাকসিনই দরকার নাই, যেমন প্রেগনেন্ট দরকার নাই, ছোট বাচ্চাদের এখনো কিন্তু অতটা অ্যাডভোকেট করা হয় না, সুতরাং সবার তো লাগবে না। আমরা প্রায়োরিটি লিস্ট করে রাখবো, প্রথমেই লিখবে রাখবো মানে যারা ফ্রন্টলাইন ফাইটার, হেলথ ওয়ার্কার, যারা ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ইভেন হসপিটালের দারোয়ান, আয়া পর্যন্ত সবাই দিবে, নিরাপত্তা কর্মী, পুলিশ, র্যাব, বিজিবি, কারণ বিভিন্ন কারণ তাদের যেতে হচ্ছে, তাদেরকেও কিন্তু ফ্রন্টলাইন তাদেরকে দিতে হবে। তৃতীয় কথা, একটা কথা বারবার বলছি, আপনি হয়তো জানেন, আমি সাংবাদিক ভাই যারা মিডিয়া কর্মী, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সংবাদ কালেক্ট করে মানুষকে জনসচেতন করার জন্য উদ্বুদ্ধ করছে, তাদেরকেও ফ্রন্টলাইন ফাইটার দিতে হবে। এবং যারা ঝুঁকি বেশি, 60 বছরের উপরে, কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, লিভার, কিডনি, হার্ট, এই ধরনের রোগী, তাদেরকেও কিন্তু এই অনুযায়ী প্রায়োরিটি করে আমরা স্টেপ বাই স্টেপ দেব।
একবারে তো 100 কোটি জি। লোককে দেওয়া পাবে না, দরকারও নেই, কোথাও পৃথিবীর কেউ জি, পারবে না। অনেক সুতরাং ধন্যবাদ যারা ডাক্তার নেবে এবিএম আব্দুল্লাহ। আরেকটা বিরতিতে যাব। সেদিন আমাদের অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব ছিলেন, তাকেও আমি এই জিনিসটা জিজ্ঞাসা করছিলাম এবং জিজ্ঞাসা করছিলাম যে কোন ধরনের জন্য কতটুকু বরাদ্দ, যেহেতু ভ্যাকসিন অনেক বেশি পাবো না, সেই তালিকাটা এখনো হয়নি বলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটা বিরতির পরে ফিরে আসি, চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই। ফিরছি রাজকাহন। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত ব্যতীত রাজকাহনে। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আগের অংশে আপনাকে একটা বিষয় জানতে চাইছিলাম যে বাংলাদেশে যেরকম সংক্রমণের হার দেখছি, মোটামুটি মৃত্যু হার মাঝখানে আমরা যেরকম দেখেছিলাম তার চেয়ে কম, সংখ্যার দিক থেকে তার চেয়ে কম, সংক্রমণেও এক সপ্তাহের বেশি সময় ধরে বিবেচনায় 10% নিচে। তাতে আসলে পরিস্থিতিটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এবং যেটি আমরা শুনছিলাম, আশঙ্কা করছিলাম সেকেন্ড ওয়েভ শীতকালে আসতে পারে, সেটি কি খুব মানে উদ্বেগের জায়গাটি? না, ধন্যবাদ আপনার। আমি তো কয়েকদিন যাবত বিভিন্ন সময় বলছি, মানে প্রধানমন্ত্রী তো নিজেও বলছেন যে শীত শুরু হচ্ছে, শীত আসতেছে, দ্বিতীয় ঢেউ আসবে, বেড়ে যাবে, সারা পৃথিবীতে বাড়ছে। কারণ উহানে যখন শুরু হয় তখন শীত ছিল এবং শীত প্রধান দেশে এগুলো বাড়ছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে শীত বেশি, সাইন্টিফিক্যালি কিন্তু আসলে প্রুভ না। তারপরেও আমি বলবো, আমি যেটা মনে করি, আমার মনে হয় শীতে বোধহয় করোনা তো বাড়ছে না। আমার ধারণা জনগণের স্বাস্থ্যবিধি না মানার জন্য এগুলো মানছে। জনগণের উদাসীনতা, শৈথিল্য, ড্যাম কেয়ার ভাব, গা ছাড়া ভাব, এই জন্য আসলে বাড়ছে। কারণ তারা না, মাস্ক অনেকেই পড়তে চায় না। ইভেন এখনো গভর্নমেন্ট এত প্রচারণা চালাচ্ছে নো মাস্ক নো সার্ভিস, তাও আমাদের 10-20% লোক কিন্তু মাস্ক পরে না এখনো, হাত ধোয়ার চর্চা চালু রাখে না। আর বাস্তবতার কারণে যে শারীরিক দূরত্ব যেটা আমরা বলি 3 ফুট, এটা একেবারেই হয় না। ইভেন আমি হাসপাতালে আউটডোরে গেছি, গায়ের উপরে গা দিয়ে মানুষ সেবা নিতে কিন্তু যাচ্ছে। সুতরাং এই জন্য আসলে আমি মনে করি যে বাড়ছে। এটা শীতে খুব একটা বাড়ছে বলে মনে হয় না। আমার মনে হয় না যে সামনের শীতে আর খুব একটা বাড়বে, যদি জনগণ শৈথিল্য প্রদর্শন না করে, একটু যদি সচেতন থাকে। জনগণকে মনে রাখতে হবে তার নিরাপত্তা, তার সুরক্ষা তার নিজের কাছে। তো আমার নিরাপত্তা যদি আমি নিজে না মানি, আমি ভালো থাকলে তো হবে না। আমি ভালো থাকবো, আমি যদি বাইরে যাই, যে ভাইরাস নিয়ে ঘরে ঢুকবো, আমার বাপ মা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, পাশের লোক আছে, এদের মধ্যে ছড়াবো। এই ব্যাপারে তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার সুরক্ষা নিরাপত্তা যদি আমি মেনটেন না করি, তাহলে সরকারই বা কি করবে? সরকার করতে হবে, স্পষ্ট। তারপরে ডাক্তার চেষ্টা এবিএম কিন্তু আব্দুল্লাহ, করতে আপনার হবে। বার্তাটি একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ ডাক্তার অমিতাভ রায়। এই আপনাদের সবার কাছে এবার একটু চিকিৎসা নিয়ে জানতে চাই। ডাক্তার অমিতাভ রায়, আমরা গত ডিসেম্বরে জেনেছিলাম এই চীনের উহানে প্রথম করোনা ভাইরাসের খবরটা আমরা পাচ্ছিলাম, তারপরে 1 বছর সময় পেরোচ্ছে, চিকিৎসায় কেমন অগ্রগতি হলো? প্রথম কথা, ভাইরাসের কোনো স্পেসিফিক মেডিসিন হয় না, বারিং ফিউ ভাইরাসেস ইন দ্য ওয়ার্ল্ড যার কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট আবিষ্কার হয়েছে। অধিকাংশ ভাইরাসেরই ট্রিটমেন্ট সিমটোম্যাটিক। আর যেই ভাইরাসের মর্টালিটি হচ্ছে মেনলি যাদের কোমরবিডিটি আছে অথবা যেগুলো সিভিয়ার, তার পার্সেন্টেজ কম, সেগুলো তো হসপিটালাইজেশন হবে। আপনারা সবাই জানি যে করোনার SARS-CoV-2 এই ভাইরাসটা হচ্ছে has got a special affinity to the lung tissue, জন্য যাকে ইমার্জেন্সি, যদি কোমরবিডিটি থাকুক বা না থাকুক, লাংসই হচ্ছে প্রধান সাইট অফ ইমার্জেন্সি। সেখানে একটা নিউমোনিয়া হয়, যেটা আমরা খুব সহজেই চেস্ট এক্সরে বা HRCT থোরাক্স করে জানতে পারি, ক্লাসিক্যাল কোভিড পিকচার। সেখানে তো আমাদের বলাই আছে যে যদি হ্যাপি হাইপোক্সিয়া হয়, ভালো আছে অ্যাপারেন্টলি, অথচ তার অক্সিজেন লেভেল কমছে, কমতে কমতে মারাত্মক আকার ধারণ করে কিছু পেশেন্ট, এবং সেগুলোকে অনেক সময় পেশেন্ট ডাক্তারদের লুজ করতে হয়, সেগুলো তো ভর্তি। সেগুলোরও কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। আমাকে মেনটেন করতে হবে যাতে স্যাচুরেশন বা অক্সিজেন ডিমান্ড ঠিক থাকে। নিউমোনিয়ার সেকেন্ডারি ইনফেকশনের প্রিভেনশন হিসেবে অ্যান্টিবায়োটিক দিতে হবে, স্টেরয়েড দিতে হতে পারে টু প্রিভেন্ট ইনফ্লামেটরি ইমার্জেন্সিস এটসেট্রা। দিস আর দ্য ট্রিটমেন্ট, এগুলো ট্রিটমেন্ট। তারপরে পেশেন্টের ভাইরাস। অমিতাভ রায়, নতুন ধরনের জায়গায় একটু জানতে চাই ডাক্তার সালমা হাসান, যে নতুন যে ধরনের কথা আপনারা এখন বলছেন, তাতে কি পুরনো চিকিৎসা কার্যকর হচ্ছে? তো পর্যন্ত মনে করি চিকিৎসার দিক থেকে কোনো ডিফারেন্স হবে। জি, ডক্টর ধন্যবাদ ডাক্তার অমিতাভ। জি, ডাক্তার সালমা হাসান। সেটাই একেবারে এখন পর্যন্ত সেটাই চলছে, কিন্তু এখনো মনে রাখতে হবে অধিকাংশ ক্ষেত্রেই যারা ইয়াংরা আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু কোনো চিকিৎসা সেরকম প্রয়োজন হচ্ছে না। তো এই সুযোগে আমি আরেকটা কথা বলে রাখি, অনেকে সুস্থ হওয়ার পরে তাদের একটা লং টার্ম একটা এফেক্ট থেকে যাচ্ছে, এমনকি যারা হাসপাতালে যাচ্ছে না তাদেরও। তো তাদের জন্য আমরা মাত্রই খুব ইদানিং একটা নতুন ডায়াগনোসিস করেছি, একটা নতুন মেডিকেল কন্ডিশন নাম দিয়েছি, এটা হচ্ছে লং কোভিড।
আমরা বলছি এটাকে লং কোভিড। তো এটা লং কোভিড এর এগেইনস্টে আমরা কিছু ট্রিটমেন্ট, কিছু নতুন এই জিনিসগুলোর কাজ এখন করছি, যেটা মাত্রই শুরু হয়েছে মাসখানেক আগে থেকে। আমাদের নতুন নতুন প্রোটোকল এবং গাইডলাইন তৈরি হচ্ছে। এছাড়া বাকি ট্রিটমেন্ট যেটা ডক্টর রয় বলছিলেন, এটা সবই সিমটোম্যাটিক। জি, তার মানে কি ডাক্তার সালমা হাসান, লং কোভিড এর কথা যেটা বলছেন, তারপরে মানে সুস্থ হবার পরেও দীর্ঘদিন একটা ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, এরকম বিষয়টি? এটা ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে সেটা নয়, অনেকেরই আসছে যাদের কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয়নি, হ্যাঁ, একেবারেই স্বাভাবিক, সবকিছু ভালো সুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু তারপরও আগে তিনি যেরকম ছিলেন ঠিক সেই অবস্থায় উনি ফিরে যাচ্ছেন না। পেলে ওনার শ্বাসকষ্ট হচ্ছে, উনি সবসময় ক্লান্ত থাকছেন, আগে যে কাজগুলো করতে পারছেন না, এরকম নানান ধরনের সমস্যা হচ্ছে। তো সেগুলো আমরা ইনভেস্টিগেট করে সেটাকে ডায়াগনোসিস করছি যে এটা একটা কোভিড এর কমপ্লিকেশন ছিল, এবং আমরা এই ওষুধটার নাম দিচ্ছি লং কোভিড। কিন্তু এটা যে ইনভেস্টিগেশন, এটা যে ট্রিটমেন্ট, সেটা কারো যদি আমরা হার্টে কোনো প্রবলেম পাচ্ছি কমপ্লিকেশন হিসেবে, তখন আমরা হার্টের যে ট্রিটমেন্ট গুলো করতে হয়, যে ইনভেস্টিগেশন করতে হয়, সেটা করছি। কারো যদি আমরা লাংসের সমস্যা পাচ্ছি, তাহলে সেভাবে ইনভেস্টিগেট করে ট্রিটমেন্ট গুলো করছি। তো এভাবে আলাদা আলাদা আমরা মাত্র প্রোটোকল গুলো করা, গাইডলাইন গুলো করার কাজগুলো শুরু করেছি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার সালমা হাসান। ডাক্তার আশরাফুজ্জামান, আপনার কাছেও একটু এই প্রশ্নই জানতে চাই, অনেকেই সুস্থ হয়ে গেছেন এখন আক্রান্ত হয়ে, তারা যেসব সিমটমে ভুগছেন তাদের জন্য মানে সাধারণ জীবনের মানে কিভাবে তাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত, তাদের জন্য কি পরামর্শ? প্যাথোলজিস্টের কাছে টেকনিক্যাল ট্রিটমেন্ট চাচ্ছেন, এটা একটু আমার বলাটা একটু বেশি হয়ে যাবে। ডক্টর হাসান যা, ডক্টর আব্দুল্লাহ যা বললেন, আমার ডক্টর রয়, তারপর আমার বলার খুব কিছু নাই। এটা হচ্ছে কি, একটা কথা সবাই মনে রাখতে হবে, এটা হচ্ছে কি, এটা একটা নতুন অসুখ, সবকিছুই নতুন ডাটার উপর চেঞ্জ হচ্ছে। এটা সবসময় খেয়াল রাখতে হবে, আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। অনেক সময় করার কিছু আছে, অনেক কিছুতেই করার কিছু নাই। যেমন ডক্টর হাসান যেটা বললেন যে লং কোভিড একটা কমপ্লিকেশন, এই কমপ্লিকেশনটার রেজাল্ট কি হবে এটা আমরা এখনো জানি না। এটা ট্রিটমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। অনেক একটা আশঙ্কা আছে যে লাংসের একটা পার্ট ফাইব্রোস্ট হয়ে যাবে, ফাইব্রোস্ট হয়ে আপনার লাং ফাংশন কমে যাবে। ফুসফুসের ফাংশন যদি কমে যায়, আপনার কিছু লাইফস্টাইল লাং ফাইব্রোসিস তো যদি করোনাতে যদি কোভিড নিউমোনিয়া হয় এস্টাবলিশড, তবেই তো ফাইব্রোসিস যার কোনো নিউমোনিয়া ডেভেলপ করেনি মাইল্ড বা মডারেটে, তার ফাইব্রোসিসের প্রশ্ন নেই। ডক্টর হাসান যেটা বললেন, ইমার্জেন্সি গুলো দু একটা হচ্ছে, অ্যাপারেন্টলি তার একটা আনকমপ্লিকেটেড স্টেবল অ্যানজাইনার পেশেন্ট ছিলেন, হি ওয়াজ অন ট্রিটমেন্ট, করোনা হলো, আনইভেন্টফুলি উনি রিকভারি করলেন, 2 উইকস এর মাথায় ওর একটা সাডেন এমআই হলো, যার কোনো হওয়ার কথা ছিল না, হি ওয়াজ অ্যাসিম্পটোমেটিক উইথ ট্রিটমেন্ট। এই ধরনের ইমার্জেন্সি। তার একটা অ্যাকিউট লাং ইনফেকশন হলো, একটা ভাইরাসের ইলনেসের পরে তো বডির ভাইটালিটি অনেক ডাউন থাকে, তার ইমিউনোসাপ্রেশন হয়, ন্যাচারালি সি মে বি মোর প্রোন টু দি সেকেন্ডারি ইনফেকশনস। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর অ্যাকিউট সাডেন ইমার্জেন্সি যেগুলো দু একটা ডেভেলপ করেছে, আমরা পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে এই প্রোটোকল অথবা ডক্টর হাসান বলছিলেন কিছু প্রোটোকল বা গাইডলাইনস তৈরি হয়েছে। ধন্যবাদ ডক্টর অমিতাভ রায়। আমি একটু খুব সময় যেহেতু পাবো না, ডক্টর এবিএম আব্দুল্লাহ, কখন আসলে কি রকম সিমটম দেখা দিলে একজন আক্রান্তকে বুঝতে হবে বা যে টেস্ট করেন তাকে বুঝতে হবে যে তাকে এখন হাসপাতালে যেতে হবে? কারণ আপনি বলছিলেন যে হাসপাতালে যেতে অনেকেরই অনীহা, কোন অবস্থায় বুঝতে হবে যে আমাকে এখন হাসপাতালে যেতে হবে? হাসপাতালে না যান, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। ডক্টর হাসান তো বললেন যে he may be not that active, feeling weakness, feeling tiredness, features of any secondary infection like lungs, like abdominal, intestinal problem, তখন তাকে যেতে হবে। আমি একটু সংক্ষেপে বলি, জি ডাক্তার আব্দুল্লাহ। হ্যাঁ, আসলে টাইম আছে, একটা দুইটা কথা বলি। প্রথম কথা হলো, যদি কেউ আক্রান্ত হয়, প্রথম কথা হলো সব সিমটম লোকজন সবাই জানে। প্রথম কথা হলো যাদের বয়স একটু বেশি, 60 কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, যেটা আগেও বলছি, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, স্ট্রোক, লিভার, এই ধরনের রোগী, তারা মাস্ট গো টু দ্য হসপিটাল। রোগীর সঙ্গে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে অবশ্যই, কারণ তাদেরই কিন্তু জটিলতা, তাদের সংক্রমণের ঝুঁকি যেমন বেশি, মৃত্যুর ঝুঁকি, সুতরাং তারা বসে থাকবে না, অবশ্যই তারা হাসপাতালে যাবে, এটা খুব জরুরি। দ্বিতীয় কথা হলো 80% রোগী কিন্তু ম্যাক্সিমাম ভালো হয়ে যায় উইদাউট ট্রিটমেন্ট, ঘরে বসে খালি গরম পানি খায়,
প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, এই অনেক জিঙ্ক আমরা ধন্যবাদ খাই, ডক্টর এ বি এম ভিটামিন সি, আব্দুল্লাহ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ধন্যবাদ ডক্টর এ বি এম আব্দুল্লাহ, ধন্যবাদ সালমা হাসান, ধন্যবাদ ডক্টর আশরাফুজ্জামান এবং ডক্টর অমিতাভ রায়। আপনাদের চারজনকে বিদায় নিচ্ছি আজকে থেকে।